আসসালামু আলাইকুম। আমি ঋতু। আজকের নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের রাদারফোর্ডের পরমাণু মডেল এবং ইলেকট্রন বিন্যাস নীতি নিয়ে কথা বলা হবে। রাদারফোর্ডের পরমাণু মডেলটা 1911 সালে যখন রাদারফোর্ড পরমাণু মডেলটা রাদারফোর্ড প্রতিষ্ঠিত করেন, তখন উনি একটি আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষার মাধ্যমে আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে রাদারফোর্ডের পরমাণুটি প্রতিষ্ঠিত করেছিলেন। যদি আমরা এই রাদারফোর্ডের পরমাণু মডেল একটু বিস্তারিত আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা এখানে কি দেখতে পাবো যে রাদারফোর্ডের যে পরমাণু মডেল 1911 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1911 সালে যখন উনি আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে রাদারফোর্ডের পরমাণু মডেলটি প্রতিষ্ঠিত করেন, তখন উনি একটি স্বর্ণের পাত নিছিলেন। একটি স্বর্ণের পাত তিনি কি করলেন, একটি স্বর্ণের পাত নিলেন, যে স্বর্ণের পাতের পুরুত্বটা ছিল 0.0004 সেন্টিমিটার। উনি একটা স্বর্ণের পাত নিলেন। এই স্বর্ণের পাতটা নেওয়ার পরে উনি এই স্বর্ণের পাতের চতুর্পার্শ্বে একটা প্রতিপ্রভা সৃষ্টিকারী বা প্রতিপ্রভা যেন সৃষ্টি করতে পারে, উনি একটা প্রাচীর দিলেন। প্রতিপ্রভা সৃষ্টি করার জন্য উনি একটা প্রলেপ দিলেন। সেই প্রলেপটা নিয়েছিলেন মূলত জিঙ্ক সালফাইটের। উনি প্রতিপ্রভা সৃষ্টি করার জন্য জিঙ্ক সালফাইটের যখন ওনার চতুর্পাশে একটা পর্দা দিল, এই স্বর্ণের পাতের জিঙ্ক সালফেটের যখন পর্দা দিল, এই পর্দাটা দেওয়ার পরে উনি একটা কণা নিল, আলফা কণা। আলফা কণাটা কি আমরা জানি যে হিলিয়াম পরমাণু থেকে যখন আমরা দুইটা ইলেকট্রন অপসারণ করব, হিলিয়াম পরমাণু থেকে দুইটা ইলেকট্রন অপসারণ করার পর হিলিয়ামটা যে দ্বিযোজী মূলকের সৃষ্টি হবে, এই দ্বিযোজী মূলকের নাম হলো আলফা কণা। ইনি এই আলফা কণার থেকে প্রায় 20,000টি আলফা রশ্মি নিক্ষেপ করেছিল। তো আমরা জানি যে পরমাণুর ভিতরে একটা ঘন সন্নি বিশিষ্ট বস্তু থাকে, এই বস্তুটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তখন উনি এই আলফা কণা থেকে যখন আলফা রশ্মি নিক্ষেপ করলো, যে আলফা রশ্মিটা ঠিক এই নিউক্লিয়াসের মাঝ বরাবর আপতিত হয়েছিল, সেটা প্রতিফলিত হয়ে এখানে আগুনের একটু স্প্লিঙ্গ সৃষ্টি করলো। উনি আরো আলোক রশ্মি নিক্ষেপ করলো, সে আলোক রশ্মিগুলো বাঁকে গেল। আরো আলোক রশ্মি নিক্ষেপ করলো, এগুলো বাঁকে গেল। আরো কিছু আলোক রশ্মি নিক্ষেপ করলেন, সেগুলো সোজাসুজি ভেদ হয়ে চলে গেল। আরো আলোক রশ্মি নিক্ষেপ করলেন, এগুলো সোজাসুজি ভেদ হয়ে চলে গেল। উনি এইরকম ভাবে প্রায় 20,000টি আলোক রশ্মি নিক্ষেপ করেছিলেন। প্রায় 20,000টি আলোক রশ্মি নিক্ষেপ করার পরে ফিরে আসছিল, আলোক রশ্মিগুলো প্রতিফলিত হয়েছিল মাত্র একটি আলোক রশ্মি পিছন দিকে ফিরে এসেছিল। উনি তখন ভাবলেন আলোক রশ্মি কিছু বাঁকে গিয়েছে, কিছু সোজাসুজি ভেদ হয়ে গেছে। এই যে একটা আলোক রশ্মি যে ফিরে আসলো, ফিরে আসার কারণটা কি? তখন উনি এই স্বর্ণের পাতটাকে একটা পরমাণু বিবেচনা করেছিলেন। স্বর্ণের পাতটাকে একটি পরমাণু বিবেচনা করে তিনি দেখলেন যে এই স্বর্ণের পাতের ভেতরে বা পরমাণুর ভেতরে একটা ঘন সন্নি বিশিষ্ট বস্তু আছে। তিনি তার নাম দিল নিউক্লিয়াস। যেহেতু পরমাণুর তুলনায় এই নিউক্লিয়াসটা অতি ক্ষুদ্র, এই জন্য পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, এবং এই পরমাণুর যে বাহিরের কক্ষপথ আছে, এই বাহিরের কক্ষপথে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ইলেকট্রনগুলো যে ঘুরতে থাকলো কাকে কেন্দ্র করে? এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট এবং নিউট্রন নিরপেক্ষ। এই যে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটনকে কেন্দ্র করে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলো ঘুরতেছে। যেহেতু
আমরা সৌরজগৎ সম্পর্কে জেনেছি যে সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহগুলো ঘুরতে থাকে। উনি সৌরজগতের সাথে তুলনা করছে বলে, যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে, এইরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেহেতু ইলেকট্রনগুলো বাইরে কক্ষপথে ঘুরতেছে, সেই জন্য উনি এই রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল আখ্যা দিয়েছিলেন। এবং সৌর মডেল আখ্যা দেওয়ার পরে এই পরমাণুটার সর্বপ্রথম যখন নিউক্লিয়াস আবিষ্কার হয়েছিল, তখন ইনি এভাবে নিউক্লিয়াস আবিষ্কার করার কারণে উনি এই পরমাণু মডেলটিকে নিউক্লিয়ার মডেলও বলে আখ্যায়িত করেছেন, নিউক্লিয়ার মডেল বলেও আখ্যায়িত করেছেন। কিন্তু উনি যে কথাগুলো বললেন পরমাণু সম্পর্কে, যে পরমাণুর ভিতরে ঘনশূন্য বিশিষ্ট একটা বস্তু আছে, তিনি তার নাম দিল নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রন নিরপেক্ষ, প্রোটনটা ধনাত্মক, এবং বাহিরের কক্ষপথে ঋণাত্মক আধান বিশিষ্ট যে ইলেকট্রনগুলো ঘোরে, সেটা কিন্তু এই নিউক্লিয়াসকে কেন্দ্র করেই ঘোরে। এবং এই পরমাণুর তুলনায় নিউক্লিয়াসটা অতি ক্ষুদ্র, এজন্য উনি বললেন পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এবং সৌরজগতের যেরকম সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহগুলো ঘোরে, সেই রকম ভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেহেতু ইলেকট্রনগুলো ঘোরে, এজন্য ইনি এই মডেলের নাম দিলেন সৌর মডেল। এবং নিউক্লিয়াস আবিষ্কার করার কারণে তিনি এই মডেলকে আবার আখ্যায়িত দিলেন নিউক্লিয়ার মডেল। এই যে ইনি যে সাফল্যগুলো বলে গেলেন, এই সাফল্য ছাড়াও এই রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। যেমন উনি যে এই পরমাণুটার ভিতরে নিউক্লিয়াস আবিষ্কার করলেন, ইলেকট্রনগুলো যে ঘোরে, উনি এই পরমাণুর আকারটা কেমন হবে এ সম্পর্কে তিনি বর্ণনা দিতে পারেনি। পরমাণুর গোলাকার, বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, এই সম্পর্কে কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি। এবং আরো একটি কথা উনি বলতে পারেননি যে একের অধিক একটা পরমাণুর বাহিরে কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, এই একটি ইলেকট্রন কেমনে ঘোরে সেই সম্পর্কে তিনি বর্ণনা দিতে পারলেও একের অধিক ইলেকট্রনগুলো কিভাবে ঘোরে এই সম্পর্কে তিনি বর্ণনা দিতে পারেননি। যখন একের অধিক ইলেকট্রন সম্পর্কে আমরা বর্ণনা করতে যাব, তখন কিন্তু আমাদের বোর মডেলটি অনুসরণ করতে হবে। তখন আমরা ইলেকট্রন বিন্যাস নীতি যে আছে, ইলেকট্রন বিন্যাসের নীতিতে গিয়ে আমরা বুঝতে পারবো একের অধিক ইলেকট্রনগুলো কিভাবে ঘোরে। আর একটি সাফল্য আছে, বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরের কক্ষপথে ঘুরতে থাকবে, তখন এই শক্তিটা বিকিরিত করতে করতে এক সময় নিউক্লিয়াসে পতিত হবে এবং পরমাণুটা বিলুপ্ত হয়ে যাবে। এটাও কিন্তু সাফল্য। সেই সাফল্যটা কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ভুল প্রমাণিত হয়েছিল। সেটা কিন্তু অন্য বিষয়, সেটা আমরা পরের যে কোনো লেকচারে জানার চেষ্টা করব। এটাই ছিল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো ওই যে উনি যে বললেন যে একটা ইলেকট্রন কিভাবে ঘোরে সে সম্পর্কে বর্ণনা উনি দিতে পারলেও একের অধিক ইলেকট্রন কিভাবে ঘোরে সে সম্পর্কে বর্ণনা দিতে পারেননি। একের অধিক ইলেকট্রন কিভাবে ঘুরবে সেটা কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস নীতিতে গিয়ে বুঝতে পারবো। তাহলে আমরা এখন যদি একটু ইলেকট্রন বিন্যাস নীতিটা আমরা পড়তে যাই। ইলেকট্রন বিন্যাস নীতি, ইলেকট্রনগুলো মূলত প্রধান শক্তি স্তরে থাকবে অরবিটে, তারপর উপশক্তি স্তরে থাকবে। প্রধান শক্তি স্তরকে আমরা প্রকাশ করি এন দ্বারা, উপশক্তি স্তরকে প্রকাশ করি এল দ্বারা। তো যখন আমরা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা করব, আমরা জানি যে প্রধান শক্তি স্তরে আগে ইলেকট্রন থাকবে। প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর যাকে আমরা প্রকাশ করি এন দ্বারা। এন এর মানটা কিন্তু 1, 2, 3 এবং 4 আরো আছে, কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর যে পাঠ্যবস্তু তৃতীয় অধ্যায় তাতে আমরা 4টা শক্তি স্তর পেয়েছি। তো এন এর মান যদি 1 হয় সেই শক্তি স্তরের নামকে 2 হলে এল, 3 হলে এম, 4 হলে এন। এবং আমরা যদি মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে যাই, তখন আমাদের 2n² সূত্রটা ফলো করতে হবে। 2n²,
যখন আমার এই শক্তি স্তরগুলো ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হবে তখন কিন্তু ইলেকট্রনগুলো উপশক্তি স্তরে প্রবেশ করবে। সেই উপশক্তি স্তরগুলোকে আমরা প্রকাশ করব উপশক্তি স্তর। উপশক্তি স্তরকে আমরা প্রকাশ করি এল দ্বারা। এল এর মান কিন্তু শুরু হবে 0 থেকে n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত, এবং এই উপশক্তি স্তরগুলোকে আমরা প্রকাশ করব sp-df। sp-df এ কিন্তু আমরা প্রকাশ করব, এবং উপশক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l+1, 2 × 2l+1। যদি আমরা শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে যাই, আমরা 2n² সূত্রটা মানব। n সমান 1 হলে বা প্রধান শক্তি স্তরের 1 নাম্বার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 2n²। তাহলে 2 × 1, 2 × 1 অন দি 2 গুণ করলে 2। তাহলে আমরা কি পাইলাম? প্রথম যে শক্তি স্তরটা আছে সে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে। দ্বিতীয় শক্তি স্তরে n সমান 2 হলে ইলেকট্রন কয়টি থাকবে? 2n² সূত্র মানবে। তাহলে 2 × 2, 2 উপর স্কয়ার, তাহলে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে। যদি n সমান 3 হলে তাহলে কতটি ইলেকট্রন থাকবে? 2n² এর সূত্র মানবে, 2n²। তাহলে 2 × 3, 3 3 9, এবং 9 দুগুণে 18। তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকবে। n সমান 4 হলে 2n² প্রধান শক্তি স্তরে 2n², তাহলে 2n², তাহলে 2 × 4, 4 4 16, 16 দুগুণে 32। এই যে চতুর্থ কক্ষপথে 32টি ইলেকট্রন থাকবে। যখন আমরা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করব, উপশক্তি স্তরে যদি তারপর ইলেকট্রন যাইতে থাকে, তখন আমার উপশক্তি স্তরগুলোতে কিভাবে আমি ইলেকট্রন কতটি থাকবে বা কোন উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে আমরা কিভাবে নির্ণয় করব? তখন কিন্তু আমরা উপশক্তি স্তরের যদি ইলেকট্রন সংখ্যাগুলো বের করতে চাই, আমাদের সূত্র কিন্তু 2 × 2l+1, 2 × 2l+1। কিন্তু আমরা এল এর মান জানি না এখনো। আমাদেরকে উপশক্তি স্তরের ইলেকট্রন গুলো বের করতে হলে এল এর মানটা জানতে হবে। তাহলে এল এর মান যদি আমরা বের করি, তাহলে n সমান 1 হলে আমরা কিন্তু এল এর মান কত? এল এর মান কিন্তু আমরা বলা হয়েছে যে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। কারণ 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, তাহলে 0, 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত 1, n এর মান 1, তাহলে 0। n-1 কত? n-1 0, 0 থেকে 0, তার মানে আমার 0 0। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে n সমান 1 হলে l = কিন্তু 0 পাইলাম l এর মান। n সমান যদি 2 হয়, তাহলে 2 হলে l = আমার কত হবে? l = 0 থেকে শুরু করে কিন্তু n-1 পর্যন্ত। তাহলে l = আমার কত? 0, এর মান কত? 2। এই যে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে আমার 0 এবং 1, তাহলে n-1 আমি কত পাইলাম? 1। তাহলে আমার 0 থেকে কত পর্যন্ত যাইতে হবে? 1 পর্যন্ত। তাহলে শক্তি স্তর যদি আমার দ্বিতীয় হয়, উপশক্তি স্তর কিন্তু 0 আর হলে 1, দুইটা। কারণ শক্তি স্তর আমার হচ্ছে দ্বিতীয়, উপশক্তি স্তর দুইটি, 0 এবং 1। n = যদি আমাদের 3 হয়, তাহলে 3 হলে l এর মান কত? 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। তো n-1 পর্যন্ত হলে এই n এর মান কত? 3, তৃতীয় কক্ষপথ। তাহলে 0 3,
3 মাইনাস 1, তাহলে 0 এবং 2। বলা হয়েছে কি যে এল এর মান কিন্তু 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, তাহলে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, তাহলে n-1 আমার কত 2, তার মানে 0 থেকে আমাকে কত যাইতে হবে 2, তাহলে 0 1 এবং 2 তৃতীয় কক্ষপথ বা তৃতীয় শক্তি স্তর, উপশক্তি স্তর কিন্তু 3টি, তাহলে n ইজ ইকুয়াল টু 3, l ইজ ইকুয়াল টু তাহলে 0 1 এবং 2, কারণ শক্তি স্তর 3, তাহলে উপশক্তি স্তর আমাদের 3টি উপশক্তি স্তর, এবং n সমান যদি 4 হলে l ইজ ইকুয়াল টু কত, তাহলে l এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত 0 n-1, তাহলে 0, এটা হচ্ছে 4 মাইনাস 1, তাহলে 0 3। বলা হয়েছে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, তা 0 থেকে n-1 পর্যন্ত গেলে n-1 এর মান আমরা পাইলাম কত 3, তাহলে 0 1 2 এবং 3 শক্তি স্তর আমার 4, তাহলে উপশক্তি স্তর কয়টি 4টি, 0 1 2 এবং 3, তাহলে n ইজ ইকুয়াল টু 0, n ইজ ইকুয়াল টু যদি আমাদের 4 হয়, তাহলে l ইজ ইকুয়াল টু আমাদের মান কত 0 1 2 এবং 3, কারণ ওই যে শক্তি স্তর আমাদের 4 বা উপশক্তি স্তর তাহলে কয়টি 4টি। এখন এই উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে, আমরা যদি এখন উপশক্তি স্তরের ইলেকট্রনগুলো নির্ণয় করতে যাই, তাহলে 2 × 2l + 1 2 × 2l + 1 সূত্রটি আমাদেরকে ফলো করতে হবে। তাহলে n সমান 1 হলে l ইজ ইকুয়াল টু 0, তাহলে প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর একটি, সেটি হচ্ছে 0, তাহলে আমরা 0 বসায়া আমার উপশক্তি স্তরের ইলেকট্রন কয়টি, তাহলে আমরা কি জানি যে 2 × 2l + হলো 1, তাহলে 2 × এই যে 2 l এর মান 0 প্লাস 1, তাহলে 2 0 দিয়ে 2 গুণ করলে 0 প্লাস হচ্ছে 1, তাহলে 2 × 1 1 দিয়ে 2 গুণ করলে 2। এই যে আমাদের শক্তি স্তর, প্রধান শক্তি স্তর 1 নম্বর কক্ষপথের ইলেকট্রন হচ্ছে 2টি, যে কক্ষপথের উপশক্তি স্তর হলো 0, যাতেও আমরা ইলেকট্রন দেখলাম কয়টি 2টি, তাহলে শক্তি স্তর দ্বিতীয়, উপশক্তি স্তর 0 এবং 1, তো ওই যে আমরা 0 জন্য বের করলাম 2, তাহলে 0 জন্য আমাদের বের হলো কত 2, এখন আমি কত বসাবো 1, এখন যদি আমি 1 বসাই তাহলে 2 × 2l + 1, তাহলে 2 × 1 বসাল, তাহলে 2 2 প্লাস হচ্ছে 1 ইন্টু, তাহলে 2 × 3 3 দোকানে 6, এই যে 6, তাহলে আমার শক্তি স্তর দ্বিতীয় আর উপশক্তি স্তর 2টি 0 এবং 1, তাহলে 0 এর জন্য ইলেকট্রন পাইলাম আমরা 2টি, 1 এর জন্য ইলেকট্রন কয়টি পাইলাম 6টি, তাহলে 6 এবং 2 মোটে কত হলো 8। তা আমরা জানি যে দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে 8টি, এই যে দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 2টি 0 এবং হচ্ছে 1, 0 এর জন্য 2টি, 1 এর জন্য হচ্ছে 6, তাহলে 2 এবং 6 যোগ করলে 8, এই যে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে 8, এই যে আমাদের উপশক্তি স্তরের 1 বসায় আমরা পাইলাম 6, এবং এই যে 0 বসায় পাইছি হচ্ছে 2, তাহলে এই যে 6 এবং 2 8, শক্তি স্তর কত 3। তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি 3টি, তাহলে উপশক্তি স্তর যদি 3টি হয়, এটা যদি আমরা একটু মিশাই দেই, শক্তি স্তর 3, উপশক্তি স্তর 0 1 এবং হচ্ছে 2, তা ওই যে আমরা 0 জন্য কত পাইছিলাম, 0 জন্য আমরা পাইছিলাম 2 এবং 1 এর জন্য কত পাইছিলাম 6, এখন আমরা বসাবো কত 2, সূত্রটা কি 2 × 2l + 1, তাহলে ইজ ইকুয়াল টু 2 × এই যে 2 × l এর মান কত বসাবো 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, 4 আর 1 5, 5 দোকানে 10, এই যে আমরা যখন 2 বসাইলাম, 2 বসাই পাইলাম কত 10, আমার শক্তি স্তর কত তৃতীয়, উপশক্তি স্তর 0 1 এবং হচ্ছে 2,
তাহলে এই তিনটা এখন আমরা যোগ করব। 10 6 16 আর 2 কত 18। ওই যে আমার তৃতীয় কক্ষপথের ইলেকট্রন কয়টি? 18টি। কারণ এই তৃতীয় কক্ষপথের উপশক্তি স্তর বা তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর তিনটি, 0 1 এবং হচ্ছে 2। 0 জন্য এই যে আমরা পেয়েছিলাম 2, 1 এর জন্য পেয়েছিলাম 6 এবং 2 মান বসায় পাইলাম হচ্ছে 10। তাহলে তিনটি যোগ করলে আমরা পাইলাম 18। এই যে তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন। এখন আমরা যদি কক্ষপথ নাম্বার 4-এ যাই, তাহলে 4 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 32টি। এখন এই 4 নাম্বার কক্ষপথের উপশক্তি স্তর কয়টি? 4টি, 0 1 2 এবং হচ্ছে 3। ওই যে আমরা 0-র জন্য কত পাইছিলাম? 0-র জন্য পাইছিলাম 2, 1 এর জন্য কত পাইছিলাম? 6, 2-র জন্য কত পাইছিলাম? 10। আমরা এখন বসাবো কত? 3। আমাদের সূত্রটা কি? 2 × 2l + 1। তাহলে 2 × l এর মান কত? 3। এই যে 3 বসাবো আমরা, 3 + 1, 3 দোকানে 6 এর একে 7, তাহলে 2 × 7, তাহলে 7 দোকানে 14। ওই যে আমরা 14 পাই গেলাম। 14 উপশক্তি স্তর, চতুর্থ নাম্বার উপশক্তি স্তরে ইলেকট্রন পাইলাম আমরা হচ্ছে 14টি। তাহলে 14 আর 10 24, 24 14 আর হচ্ছে 10 24 আর 10 হচ্ছে 30, 30 এবং 6 30 এবং 2 32। তাহলে ওই যে আমাদের চতুর্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 32টি ইলেকট্রন থাকে। তাহলে চতুর্থ কক্ষপথের উপশক্তি স্তর কয়টি? 4টি, 0 1 2 এবং হচ্ছে 3। তো এই যে 4টি উপশক্তি স্তরের মোট ইলেকট্রন গুলো যোগ করে কত হয়? 14 10 24 6 30 এবং 2 হচ্ছে 32। এই যে কক্ষপথ নাম্বার 4 নাম্বার কক্ষপথে কয়টা থাকবে? 32টি। এই যে আমাদের ইলেকট্রন বিন্যাস, ওই যে আমরা পড়ছিলাম উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করে S P D এবং F দ্বারা। এই যে সেই S, এই যে সেই P, এই যে সেই D, এই সেই F। S এর মান 2, P এর মান 6, D এর মান 10 এবং F এর মান হচ্ছে 14। এই যে ইলেকট্রন বিন্যাস নীতি, শক্তি স্তর এবং উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস নীতি।